ঘটনাটি মূলত ঘটেছিল 1997 সালে নরসিংদী জেলার সদর উপজেলার বদনপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজকে কেন্দ্র করে। এই ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল জাফর ব্রাদার্স। এই জাফর ব্রাদার্সের এমডি ছিলেন আলম সাহেব। আলম সাহেবের খুবই আস্থাভাজন এবং বিশ্বস্ত ব্যক্তি, যার নাম হচ্ছে মোস্তফা কামাল ভাই, যিনি এই মোহাম্মদ সাত্তার রতন ভাইয়ের বন্ধু। তাকে মূলত এই ব্রিজটার পাইলিং এর কাজগুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। সর্বোপরি সব দায়িত্বই দেওয়া হয়, শুরুতে তো পাইলিং করা হবে। তো মোস্তফা কামাল ভাই ঠিকঠাক মতো পাইলিং করছিলেন। পুরো পাইলিংটা হবে হচ্ছে মোট 24টা। এর মধ্যে এই ব্রিজের এক অংশে, যেই অংশে খেয়াঘাট রয়েছে, ওইখানে 9টা, খালের মাঝখানে 6টা, আর শ্মশান ঘাট রয়েছে ওই পাশে, সেখানে 2টো হয়েছে। 3 নম্বর কাজটা চলমান ছিল। ঘটনা যেদিন ঘটে ওই দিন দুপুরের একটু পরেই 3 নম্বর পাইলিং এর কাজটা শেষ হয়। মূলত 24টা পাইলিং এর কাজ থাকলেও মেইন যে পাইলিং এর কাজগুলো, এই কাজগুলো শেষ হয়। বাকিগুলো তারা করবেন, তবে মেইন যে পাইলিং গুলো, এগুলো তাদের করা শেষ। সময়টা ছিল 1997 সালের মাঘ মাসের কোনো এক শনিবার। সাধারণত কোনো একটা পাইলিং এর কাজ শেষ হলে শ্রমিকরা খুব খুশি হয়, কারণ পাইলিং এর কাজগুলো করাটা বেশ কষ্টসাধ্য বিষয়। আর কোনো একটা খালের উপরে বা নদীর উপরে পাইলিং করা তো আরো কঠিন। ওনারা যখন 3 নাম্বার পাইলিং এর কাজটা শেষ করেন, বিশেষ করে ওই শ্মশান ঘাটের ওই পাশটাতে, এরপর শ্রমিকরা চিন্তা করলেন যে সবাই একসাথে একটু গোসল করি। সবাই ওই পাইলিং এর উপরে ওঠে। ওখানে কিন্তু ওই যে রডগুলো, সাধারণত এই ধরনের ক্ষেত্রগুলোতে ব্রিজের ধরন অনুযায়ী, কি ধরনের যানবাহন চলবে সেই অনুযায়ী কিন্তু এই পাইলিং এর রডগুলো কত মিলি হবে সেটা নির্ধারিত হয়। তবে ওখানে পাইলিং এ 32 মিলির রড উপরের দিকে ব্যবহার করা হয়েছিল। বেশ মোটা রড, কিন্তু যারা হয়তো বা রড সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝতে পারবেন। এই রডগুলো কিন্তু ইউ শেপে বাঁকিয়ে রাখা হয়, মানে চোখা চোখা করে রাখা হয় না, বাঁকিয়ে রাখা হয়। তো ওইভাবেই বাঁকিয়ে রাখা হয়েছিল। তো ওনারা পাইলিং এর উপর উঠছেন, উঠে উঠে পানিতে ঝাঁপ দিচ্ছেন। এদিকে এই যে যারা ঝাঁপ দিচ্ছেন, এদের মধ্যে মোস্তফা কামাল ভাইও ছিলেন। উনিও চিন্তা করলেন যে আমিও একটু মনের সুখে ঝাঁপাঝাঁপি করি। উনি পাইলিং এর উপরে উঠেছেন। আর এই দৃশ্যগুলো নিচ থেকে কাঞ্চন নামে একজন শ্রমিক দেখছেন। কাঞ্চনের বাড়ি হচ্ছে বাগেরহাটের মোংলাতে। কাঞ্চন কিন্তু একজন এক্সপার্ট শ্রমিক তো বটেই, তার সম্পর্কে আরো একটি তথ্য বলে রাখি, কারণ ঘটনার ভেতরে তার প্রসঙ্গটা আসবে। তার বাবা ছিল কবিরাজ, তন্ত্রমন্ত্রে বেশ পারদর্শী ছিল। বাবার বেশ কিছু বিষয় সে দেখেছে। এইসব দেখতে দেখতে, বাবার সাথে থাকতে থাকতে বেশ কিছু বিষয় সে কিন্তু জেনেছেও। তো কাঞ্চন হঠাৎ করে খেয়াল করে এই মোস্তফা কামাল ভাই, উনি পাইলিং এর উপরে ঠায় দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে, নড়ছেও না চড়ছেও না। হঠাৎ এমনটা কেন? অনেকক্ষণ ধরে এভাবে দাঁড়িয়ে আছে। কাঞ্চন যখন এটা খেয়াল করে তখন অন্যদেরকে ডাকে, এই দেখো তো আমাদের স্যারের কি হলো, এভাবে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তখন সবাই মিলে পাইলিং এর উপর ওঠে। উঠে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য, যেটা ওনারা কেউ আশাই করেন নাই। দেখলেন ওনার পালস চলছে না, অর্থাৎ উনি মারা গেছেন। তখন দ্রুত ওখান থেকে নামিয়ে নরসিংদী সদর হসপিটালে ভর্তি করানো হয়। সেখানকার ডাক্তারও তাকে মৃত ঘোষণা করেন। এভাবে হুট করে মারা গেছে, বোঝা গেল ওনার কপালে কোনো কিছুর আঘাত লেগেছে। পোস্টমর্টেম তো করতেই হবে। ওই দিন পোস্টমর্টেমের জন্য 7টা লাশ অপেক্ষমান ছিল। 3টা লাশের পোস্টমর্টেম ইতোমধ্যে হয়ে গেছে। 4 নম্বর লাশের পোস্টমর্টেম হবে। এই 4 নম্বর লাশটাই হচ্ছে এই মোস্তফা কামাল ভাইয়ের লাশ। ওই সময় কাঞ্চন সহ আরো বেশ কয়েকজন শ্রমিক তারা ডাক্তারকে জানালেন যে, ডাক্তার সাহেব দেখুন, আমাদের এই জাফর ব্রাদার্সের যিনি এমডি আলম সাহেব, উনি ঢাকা থেকে রওনা দিয়েছেন। উনি অল্প সময়ের মধ্যে সে পৌঁছে যাবেন। উনি না দেখা পর্যন্ত আপনি লাশটা পোস্টমর্টেম করবেন না, প্রয়োজনে পরের লাশ পোস্টমর্টেম করেন,
ওনারটা থাক। উনি কাছাকাছি চলে আসবেন, হয়তোবা চলেও আসছেন, অল্প সময়ের মধ্যে ঢুকে যাবেন, কারণ অনেকক্ষণ আগে রওনা দিয়েছেন বলে আমরা শুনেছি। সুতরাং আপনি পোস্টমর্টেম এখন করবেন না এই লাশের। ডাক্তার সম্মতি দেন। বেশ কিছুক্ষণ পর আলম সাহেব তার একজন সাইড ইঞ্জিনিয়ার নিয়ে চলে আসেন। চলে আসার পর উনি লাশটা দেখতে চান। কাঞ্চন কিন্তু দাঁড়িয়েই ছিল রহস্য ভরা চোখে। কাঞ্চন বলে, স্যার লাশটা দেখেন। উপর থেকে যখন কাপড়টা আলম সাহেব সরান, আলম সাহেব তো বিস্মিত হয়ে যান। এ কি, এটা উনি কি দেখছেন? উনি দেখেন যাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেছে, ডেথ সার্টিফিকেটও মোটামুটি খসড়া করে ফেলেছে, এই ব্যক্তির বাম চোখের পাতা কিছুটা নড়ছে এবং ডান হাতের একটা আঙ্গুল হালকা হালকা নড়ছে বলে তার কাছে মনে হচ্ছে। উনি অন্যদেরকে বললেন যে, দেখো তো আমি যেটা দেখছি তোমরাও কি সেটাই দেখছো? তখন অন্যরাও বিস্মিত হয়ে সেই দৃশ্যটাই দেখেন। তখন উনি দ্রুত হসপিটাল থেকে ল্যান্ড ফোনে যোগাযোগ করেন ঢাকা মেডিকেলে থাকা ওনারই বন্ধু একজন ডক্টরের সাথে। তাকে যখন এই বিষয়টা জানানো হয়, তখন উনি জানান যে তুমি একটু দেখো যে রোগীর হার্টবিট চলছে কিনা। এরপর দেখা গেল রোগীর হার্টবিট চলছে। যেই ডক্টর তাকে মৃত ঘোষণা করেছেন তারাও তো অবাক, আর ডাক্তারকে আর কি বলা হবে। এই যে শ্রমিক যারা ছিল তারাও তো পালস চেক করে দেখেছে যে পালস চলছে না, হৃদস্পন্দন চলছে না। ডক্টরকে তো আর দোষ দিয়ে এখানে লাভ নেই। তাহলে হঠাৎ এমনটা কেন হলো? দ্রুত ওই হসপিটাল থেকে নিয়ে তারা রওনা করেন ঢাকার উদ্দেশ্যে। তবে ঢাকার উদ্দেশ্যে রওনা করলেও প্রতিমধ্যে একটা ভালো হসপিটালের অবকাঠামো যখন দেখতে পান, একটা প্রাইভেট হসপিটাল, এটা বদনপুর একটা প্রাইভেট হসপিটাল আর কি, সেখানে নিয়ে যান। সেখানে ভর্তি করানো হয়। ডক্টর যিনি ইমার্জেন্সি বিভাগে দায়িত্বে ছিলেন উনি আসেন, চেক করেন, চেক করে উনিও পালস পান। এরপর ওই হসপিটালে ভর্তি করানো হয়। মূলত এই মোস্তফা কামাল ভাইয়ের মাথায় খুব আঘাত লেগেছিল। ওনার কিন্তু সেন্স আসে। 6 দিন হসপিটালে ভর্তি রাখা হয়েছিল। এরপর তাকে রিলিজ দেয়া হয়। ওনার যখন সেন্স আসে তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঘটনাটা কি হয়েছিল। তখন উনি বলেছিলেন যে উনি যখন ঝাঁপ দেবেন হঠাৎ করে ওই বাঁকানো রডটা মনে হলো সোজা হয়ে ওনার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলো। এরপর ওনার কিছু মনে নাই। অথচ রড কিন্তু বাঁকানো, 32 মিলির একটা বাঁকানো রড একা একা সোজা হয়ে তার মাথায় আঘাত করবে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? কিন্তু এটাই হয়েছিল। আর বাঁকানো রডটা কিন্তু বাঁকানোই দেখেছে সবাই, ওটা কিন্তু সোজা হয়েছিল না। এখানে সবচাইতে রহস্যময় ভূমিকা পালন করেছে এই কাঞ্চন ভাই। তার কাছে শুরুতেই এই বিষয়টা অস্বাভাবিক লেগেছে। তবু উনি হসপিটালে নিয়ে গেছেন। আর উনি জানতেন যে একবার পোস্টমর্টেম হয়ে গেলে আর কোনো কিছু করা সম্ভব হবে না। উনি বিভিন্নভাবে এটাকে দেরি করানোর চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত জাফর ব্রাদার্সের এমডি আলম সাহেবের আসার কথা বলে দেরি উনি করাচ্ছিলেন এবং উনি ওনার কিছু কাজ করে যাচ্ছিলেন। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত উনি সফল হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ঘটনা কিন্তু এখানে শেষ নয় প্রিয় লিসেনার্স, ঘটনার মাঝামাঝি এসেছি আমরা মাত্র। আরো রহস্য বাকি আছে। 3 দিন পর পর তাকে ড্রেসিং করতে আসতে হবে। যেই পথ দিয়ে আসবেন সেই পথের মাঝখানে তো ওই যে বদনপুর ব্রিজ, এক পাশে বদনপুর বাজার আর এক পাশে শ্মশানঘাট। তো ওনারা শ্মশানঘাট পার হয়ে আর একটা জায়গা রয়েছে লোকালয়, সেখানে মূলত থাকছিলেন, বিশেষ করে যে মোস্তফা কামাল ভাই। আর ওই সময় যে নৌকাগুলো চলতো, এই নৌকায় যারা মাঝির দায়িত্ব পালন করতেন এমন একজন মাঝির সাথে মোটামুটি পরিচয় হয়ে গিয়েছিল। কাঞ্চন ভাইয়েরও পরিচয় হয়ে গিয়েছিল, মোস্তফা কামাল ভাইয়ের সাথে পরিচয় হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে এই আসা যাওয়ার পথে বিশেষ করে ওনারা যে ড্রেসিং করানোর জন্য আসবেন, বিশেষ করে এই যে কাঞ্চন ভাই মোস্তফা কামাল ভাইকে নিয়ে যে আসবেন,
যেই নৌকায় আসবেন সেই মাঝিটা বেশ এক্সপার্ট একজন লোক, তার সাথে সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। মাঝে মাঝে তো দেরি হয়ে যেত আসতে, কারণ হচ্ছে ওই জায়গাটা 1997 সালের প্রেক্ষাপটে এমন ছিল যে সন্ধ্যার পর ওদিক দিয়ে লোকজন চলাফেরা করতোই না। আশেপাশে যে মসজিদগুলো ছিল এশার নামাজেও লোকজন খুবই কম আসতো, আর এশার নামাজ পড়া হয়ে গেলে রাস্তায় একটা কুকুর বিড়ালের দেখা পাওয়াটা মুশকিল হয়ে যেত। এই কারণে যেদিন ড্রেসিং করার জন্য আসতেন ওরা, 3 দিন পর পর আসতে হবে, ওই সময় মাঝিকে বলে রাখা হতো যে মাঝি ভাই আপনি কিন্তু কাছাকাছি থাকবেন, ডাকলেই চলে আসবেন, আপনি ঘুমায় যান না। মাঝির বাড়িটা অবশ্য কাছাকাছি ছিল, মানে জোরে যদি মদনপুর বাজার এই সাইড থেকে ডাক দেয়া হয় উনি ওই শ্মশানঘাটের ওই পাশে ওনার যে বাড়ি সেখান থেকে শুনবেন। এই জন্য খুব একটা চিন্তা এই মোস্তফা কামাল ভাই এবং এই কাঞ্চন ভাই কারোর মধ্যেই ছিল না। ওনারা 3 দিন পর পর যেতেন আসতেন। এর মধ্যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কাঞ্চন ভাই কিন্তু বাড়িতে যান নাই, অথচ দেখুন ওনার পরিণতি কি হওয়ার কথা ছিল। ওনার চলে যাওয়ার কথা ছিল কবরে। সেই মানুষ উনি বাড়িতেও যান নাই, হসপিটাল থেকে সুস্থ হয়ে আবার উনি কর্মস্থলে ফেরত এসেছেন। আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে কি কেউ মারতে পারে? নিশ্চয়ই না। আবার আল্লাহ যাকে মারতে চান তাকে কি কেউ বাঁচাতে পারে? নিশ্চয়ই না। যাই হোক, এই যে ড্রেসিং করাতে হবে বেশ কিছুদিন ধরে, 3 দিন পর পর, এবং 3 দিন পর পর কি অবস্থা এটাও ডক্টর বুঝবেন, যেহেতু বড় একটা বিপদ থেকে উনি ফেরত এসেছেন আল্লাহর রহমতে। যেই রাত্রে আর একটা ঘটনা ঘটে, সেই দিনের বেলা ওনারা গিয়েছেন মদনপুর সেই প্রাইভেট হসপিটালে। ওই দিন আবার ওই হসপিটালে প্রচন্ড রোগীর চাপ। যেই ডক্টর ড্রেসিং করেন ওই ডক্টর বেশ ব্যস্ত ছিলেন, আর ওই ডক্টরকে ছাড়া মোস্তফা কামাল ভাই আর কাঞ্চন ভাই অন্য কাউকে ড্রেসিং করাবেনও না। যেহেতু বেশ কিছুদিন আসছেন, ডক্টরের সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, ডক্টরও শুনেছেন যে উনি মানে মারাই গেছিলেন, মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়, এরপরে এই ঘটনা। এই জন্য ওনার বিষয়ে ডক্টরেরও কিন্তু একটা আগ্রহ ছিল, যার কারণে ডক্টর বলছিলেন যে ঠিক আছে আপনারা যেহেতু আমার কাছে যারা করাবেন না, একটু অপেক্ষা করেন, কিছু ইমার্জেন্সি রোগী আছে, এদেরকে দেখে তারপর ড্রেসিংটা করাই। যদিও ড্রেসিং করানো অল্প সময়ের কাজ, তারপরও এমন ইমার্জেন্সি কিছু রোগী ওই সময় আসছিল যে তাদেরকে রেখে ড্রেসিং করতে উনি আসলে যেতে পারছিলেন না। যাই হোক, সবকিছু করা হয়। এরপরে যে আবার আসবেন, তো এরপর ওনারা যখন আসছেন অনেক দেরি হয়ে যায়। আসলে মূলত যেই জায়গাতে এই হসপিটালটা ছিল, এই জায়গাটার নাম হচ্ছে হাসনাবাদ। মূলত বদনপুর থেকে এই হাসনাবাদের দূরত্ব প্রায় 22 থেকে 25 কিলোমিটার, ওইখানেই হসপিটালটা ছিল। তো এই বদনপুরে যখন ওনারা আবার আসছেন, অনেক রাত হয়ে গেছে, তখন তো রাত প্রায় 10:30। আর একটু আগে তো বললামই যে ওখানে সন্ধ্যার পরেই লোকজন পাওয়া মুশকিল হয়। যখন ওই বদনপুর বাজারে আসছেন, বাজারের পাহারার দায়িত্বে থাকা যিনি নাইট গার্ড আছেন, উনি বলছেন যে বাবারা তোমরা এখন কোথায় যাও? তখন ওরা বলেন যে আমরা তো এই যে ব্রিজের দায়িত্বে আছি। তখন বলে যে এত রাত্রেবেলা তোমরা এদিকে যাচ্ছ, পার হবা, শ্মশান ঘাটে যাবা, ওইদিকে আবার তোমরা ইসে যাবা, তোমাদের থাকার জায়গায় যাবা, এত রাত্রে যেতে হবে না, তোমরা এখানেই থাকো, বসো, গল্প গুজব করি। আসলে রাত বাজে 10:30, রাত পার হতে তো তখনও অনেক দেরি, তখন তো শীতকাল চলছে, মাঘ মাসের কোন এক শনিবার ঘটনা ঘটছে, এরপর থেকে তো চলছে, তখন তো শীত। আর শীতকালে রাত পার করা ঠান্ডার মধ্যে, এটা কিন্তু চারটিখানি কথা না। আর শীতকালে রাতও তো অনেক বড় হয়। তখন এই কাঞ্চন ভাই বলছে যে না চাচা, আপনি চিন্তা করবেন না, আমাদের মাঝি আছে, মাঝিকে ডাক দিলেই চলে আসবে। তখন এই যে যিনি নাইট গার্ড চাচা, উনি ইতস্তত বোধ করছিলেন, আসলে উনি যেতে দিতে চাইছিলেন না কোন একটা কারণে। এরপর কি আর করা, ওনারা তো যাবেনই। ওনারা বদনপুর বাজারের যে খেয়াঘাটটা আছে ওইখানে চলে আসছেন। আসার পরে ওই মাঝি ভাইকে ডাকছেন, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, এরকম ডাকছেন, অনেক ক্ষুদ্র হয়ে ডাকছেন, না হলে 50-60টা ডাক দিয়েছে চিৎকার করে করে। একবার মোস্তফা কামাল ভাই ডাক দেয়, একবার কাঞ্চন ভাই ডাক দেয়, এইভাবে ডাকাডাকি করছে। এখন এই যে ডাকাডাকি করছে, কোনো সারা শব্দ নাই, অথচ শীতকালে কিন্তু চতুর্দিকে একদম নিস্তব্ধ থাকে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না মাঝির, অথচ মাঝির ডাক কিন্তু শোনার কথা। এবং অনেকক্ষণ ডাকার পর হঠাৎ করে মনে হলো
হালকা হালকা ছলাৎ ছলাৎ শব্দ ওনারা পাচ্ছেন। তখন ওনারা মনে করেন মনে হয় মাঝি নৌকা নিয়ে আসছে। হ্যাঁ, মাঝির ডিঙি নৌকাটা চলে আসছে। যখন এপারে এসে ভেড়ে তখন দুজনই চমকে ওঠেন, আরে এই নৌকায় মাঝি কোথায়? মাঝি তো নাই, একা একাই কিভাবে এখানে চলে আসলো? তখন মোস্তফা কামাল ভাই কাঞ্চন ভাইকে বলছে যে, কাঞ্চন ভাই, এই নৌকাটা কিভাবে একা একা এখানে চলে আসলো? যদি ওই পাশ থেকে মাঝি ধাক্কা দিয়েও নৌকা এই পাশে দেয়, এটা তো পসিবল না। ধাক্কা দিলে এত দূর আসবে না নৌকা। আর যদি সে ধাক্কা দিবে, ওপাশ থেকে তো কিছু বলবে। আর ধাক্কা দেওয়ার পর এটা যে একদম আমাদের কাছে এসেই ঠেকবে, এটাও তো বলা যাবে না। ঘটনাটা কি? তখন এই যে কাঞ্চন ভাই, উনি বেশ রহস্যময় কণ্ঠে মোস্তফা কামাল ভাইকে বলেন যে, আপনি আমাকে ধরে থাকবেন, নৌকায় বৈঠা আছে, আমি নৌকাটা চালাবো, যা কিছুই হোক আপনি আমাকে ছাড়বেন না, আপনি ধরেই থাকবেন, আর কোনো কাজ নাই আপনার, বাকিটা ইনশাল্লাহ আমি দেখে নিচ্ছি। এরপর দুজনে নৌকায় ওঠেন আর কাঞ্চন ভাই বৈঠা দিয়ে নৌকা চালানো শুরু করেছেন। এই পাশের খেয়াঘাট থেকে কিছুটা যখন এগিয়েছেন, এরপরে নৌকা আর আগায় না, নৌকা খালি চতুর্দিকে ঘোরে। নৌকায় বৈঠা দিলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, বা বৈঠা দিয়ে চালানোর চেষ্টা করলে অনেক সময় নৌকার মাথা ঘুরতে থাকে একই জায়গায়, এমনটা হচ্ছে, নৌকা আগায় না। কাঞ্চন ভাই কিন্তু নৌকা চালানো এক্সপার্ট একজন মানুষ, উনি কোনোভাবেই নৌকাটা ওখান থেকে সরাতে পারছেন না, একই জায়গায় নৌকার মাথা ঘুরছে। এদিকে এই যে মোস্তফা কামাল ভাই, উনি চুপ করে আছেন, কারণ ওনাকে ওইটাই বলা হয়েছিল যে আপনি চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না ওপারে না যাওয়া পর্যন্ত। উনি তো চুপ করে আছেন। এইভাবে কেটে যায় প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর নৌকায় এসে এই পাশে লাগে, অথচ 5 মিনিটের পথ 1.5 ঘন্টা লেগেছে। ওপারে নামার পর তখন মোস্তফা কামাল ভাই বলছে যে, ভাই ঘটনাটা কি হলো? এতটা সময় কি করলাম এখানে, এত সময় লাগলো কেন? তখন কাঞ্চন ভাই বলছে যে, এখান থেকে বাসায় গিয়ে বলি, এখন এটা না বলি। এই কথা শোনার পর মোস্তফা কামাল ভাই সায় দেন যে, হ্যাঁ ঠিক আছে, বাসায় গিয়ে শুনি। যাওয়ার পথেই তো মাঝির বাড়ি, ওনারা আগে মাঝির বাড়ি গেছেন। যাওয়ার পরে এই কাঞ্চন ভাই মাঝিকে ডাক দিয়েছেন, মাঝি তো এক ডাকে উত্তর নিছে। মাঝিকে বলছে, ও মাঝি ভাই, আপনাকে যে এতবার ডাক দিলাম আপনি শুনলেন না। মাঝি বলে, শুনি নাই, কে বলছে? আমি তো আপনাদের একটা ডাক শুনছি, আমি শুনলাম একবার ডাক দিলেন, কিন্তু এরপর আমি তো কোনো আর ডাক শুনলাম না। আমি চিন্তা করলাম মনের ভুল হলো নাকি, কারণ আমি তো আপনাদের অপেক্ষায় ছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে আপনাদের ডাকের অপেক্ষায় ছিলাম, মনের ভুল হওয়াটাই স্বাভাবিক, কোন একটা শব্দকে আপনাদের ডাক মনে করতে পারি। একবারই ডাক শুনেছি, এরপর কিন্তু আমি আর ডাক শুনি নাই। ভেবেছি যে আপনারা হয়তোবা আর আসবেন না, তবুও কিন্তু আমি জেগেই আছি, কিন্তু আপনাদের ডাক একটার পর আর শুনি নাই। মোস্তফা কামাল ভাই চমকে ওঠেন, কি বলেন আপনি? একটা ডাক শুনেছেন, আমরা 50-60টা ডাক দিয়েছি অনেকক্ষণ ধরে, আপনি অন্য ডাক শোনেনি নাই? মাঝি বলেন, না আমি শুনি নাই। তখন মোস্তফা কামাল ভাই বলেন যে, আপনার ডাক না শোনা, নৌকা একা একা চলে আসা, নৌকা একই জায়গায় ঘুরতে থাকা, কি রহস্য হতে পারে? এই কথা শোনার পর মাঝি আবার চমকে উঠছেন যে, তাই নাকি, বলেন কি, নৌকা একা একাই চলে গেছে, আপনারা আবার সেই নৌকা নিয়ে পার হয়ে আসছেন, ঘটনা কি? ওই সময় কাঞ্চন ভাই বলতেছেন যে, আচ্ছা ঘটনা পরে বলবো না, এখন থাক। কিন্তু মাঝি আবার পিড়াপিড়ি শুরু করছে, না বলেন তো ভাই ঘটনাটা কি, আমি কেন একটা ডাক শুনলাম, আর ডাকগুলো কেন শুনলাম না? তখন মোস্তফা কামাল ভাইও তো বলতেছেন, এরপরে আর কাঞ্চন ভাই না করেন নাই, উনি বলতে থাকেন এক ভয়ঙ্কর ঘটনা। উনি বলতে থাকেন যে, যখন এই মোস্তফা কামাল ভাই হঠাৎ করে আক্রান্ত হয়েছিলেন, ওই সময় তো বুঝতে পারেন নাই যে কেন ওভাবে দাঁড়িয়ে আছেন। তারপরে উনি কিছুটা বুঝতে পারেন যে মোস্তফা কামাল ভাইয়ের সাথে কোনো একটা ঘটনা ঘটেছে। এরপরে উনি ওনার মতো করে রুকিয়া করছিলেন, আস্তে আস্তে ডিলে করছিলেন, যাতে করে
ওনার পোস্টমর্টেমটা দেরি হয়। আল্লাহর অশেষ রহমতে ওনার হৃদস্পন্দন ফেরত আসে। উনি বুঝতে পারেন এখানে কোনো পিশাচ জিনের হস্তক্ষেপ রয়েছে, যার কারণেই এটা হয়েছে। আল্লাহর রহমতে ওই যাত্রায় মোস্তফা কামাল ভাই কিন্তু বেঁচে ফিরেছেন, আলহামদুলিল্লাহ। যখন এই নৌকা নিয়ে ওনারা পার হবেন, তখন নাকি হঠাৎ করেই ভয়ঙ্কর এক পিশাচ এসে সামনে দাঁড়ায়, ওই খালের মধ্যেই কাঞ্চন ভাইয়ের সামনে এসে বলে, কাঞ্চন, সব দোষ তোর, তোর কারণে আমি ওকে নিতে পারি নাই। ওকে তো আমি ওই সময় মেরে ফেলছিলাম, প্রায় ওকে তো আমি ওই সময় নিয়ে যাইতাম। ওর সাথে সাথে আমি হাসপাতাল পর্যন্ত গেছি, অনেক চেষ্টা করছি, তোর কারণে নিতে পারি নাই। ওর হার্টবিট ফেরত আসছে। এরপর আমি ওকে নেয়ার অনেক চেষ্টা আবারও করছি, তোর কারণে পারি না। তুই চলে যাবি, যা, এই লোককে এখানে রেখে যা, দেখ আমি ওকে কি করি, ওকে আমার লাগবে। তখন কাঞ্চন ভাই বলছে, তুই তো বুঝেই গেছিস, আমিও বুঝে গেছি কিছু একটা ব্যাপার আছে। তুই ভাবলি কিভাবে যে আমি তোকে একে নিতে দেব আমার সামনে থেকে? মর্গ থেকে আল্লাহ ওকে ফেরত নিয়ে আসছে, আর তোর কাছে দিয়ে দেব, এই চিন্তাও করিস না। ওদিকে পিশাচ বারবার বলছে, কাঞ্চন, বাড়াবাড়ি করিস না, তুই যাবি, যা, তোকে কিন্তু ছেড়ে দেব, একে আমি ছাড়বো না। এরপর নাকি কাঞ্চন ভাইয়ের সাথে অনেক বাক বিতণ্ডা হচ্ছে। ওই পিশাচটা কাঞ্চন ভাইয়ের শরীরে আঁচড় দিচ্ছে। এই সমস্ত কথাবার্তা একটা শব্দও এই মোস্তফা কামাল ভাই শুনতে পাচ্ছে না। কাঞ্চন ভাই যে ওই পিশাচটার সাথে কথা বলছে, সে কিছুই শুনতে পাচ্ছে না। কাঞ্চন ভাইয়ের শরীরে আঁচড় দিচ্ছে, এটাও মোস্তফা কামাল ভাই দেখতেও পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। এত কিছু হয়ে যাচ্ছে, উনি কিছু শুনতে পাচ্ছে না। উনি শুধু দেখছেন যে নৌকা একই জায়গায় ঘুরছে। এসব কথা যখন কাঞ্চন ভাই বলেন মাঝিকে এবং মোস্তফা কামাল ভাইকে, মোস্তফা কামাল ভাই তো অবাক হয়ে যান যে এর ভিতরে এত কিছু ঘটে গেছে, তুমি আমাকে বলোও নাই। তখন কাঞ্চন ভাই আরো বলেন যে ওর সাথে যুদ্ধ করে এই নৌকাটা নিয়ে এই পাশে আসছি, ওই পিশাচটা এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। যাই হোক, মাঝি বলে যে ভাই, তাহলে আজকে রাত পর্যন্ত এখানেই আমার বাসায় একটু বসে যান, থেকে যান, সকালবেলা আপনাদের বাসায় যান। পথে আবার কোনো সমস্যা হয় কিনা, এখনো তো কিছুটা পথ হেঁটে যাবেন, পথে বাঁশঝাড় আছে, আম গাছ আছে, ওই জায়গাগুলো খুব একটা বেশি ভালো না। তখন কাঞ্চন ভাই বলে, ওইসব বলে লাভ নাই, এতটা পথ যেহেতু চলে আসছি, ওই পিশাচ ইনশাল্লাহ কিছুই করতে পারবে না, আল্লাহ ভরসা। এই বলে মাঝির বাসা থেকে বিদায় নিয়ে মোস্তফা কামাল ভাই আর কাঞ্চন ভাই রওনা দিয়েছেন ওনারা যেখানে থাকেন সেখানে। সেই জায়গাটা খুব বেশি দূরে ছিল না। তো একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়টা ঠিকঠাক মতোই পার হন, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এরপরে দুটো আম গাছ রয়েছে, ওই আম গাছের কাছে যখন আসছেন, দেখেন ওই আম গাছের নিচে ওনারা হাঁটছেন, ওটা একটা জোড়া আম গাছ ছিল, ওই আম গাছের এরিয়াটা ওনারা ক্রস করতে পারছেন না। অথচ এই এরিয়াটা ক্রস করা সর্বোচ্চ 15 সেকেন্ড বা 20 সেকেন্ডই ধরি, বা হাইস্ট 30 সেকেন্ড হবে, এর বেশি কোনোভাবেই হবে না। কিন্তু ওনারা হাঁটছেন তো হাঁটছেন, এই আম গাছের এরিয়া ক্রস করতে পারছেন না, সামনে যেতে পারছেন না, পেছন দিকে আসতে পারছেন না, কি একটা অবস্থা। আর ওই দিকে আবার ছিল তুলা গাছ, ওই তুলা গাছ থেকে মনে হচ্ছে একটু একটু করে তুলা পড়ছে, সাদা সাদা তুলা মাটির উপরও পড়ছে। চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলেন মোস্তফা কামাল ভাই, কাঞ্চন ভাই দুজনেই। কাঞ্চন ভাই কোন একটা রুকিয়া করে যখন পার হয়েছেন আম গাছের ওই এরিয়াটা, এরপর তুলা গাছের ওখানে যখন আসছেন, তখন প্রথমবারের মতো মোস্তফা কামাল ভাই অদ্ভুত কিছু দৃশ্য দেখেন। উনি দেখতে পান অসংখ্য ইঁদুর, বড় বড় ইঁদুর চতুর্দিক থেকে ওনাদেরকে ঘিরে ধরে আক্রমণ করতে আসছে। লক্ষ লক্ষ কোটি কোটি ইঁদুর কোথা থেকে যে আসছে, মাটি ফুঁড়ে বের হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, গাছ থেকে নামছে, ইঁদুর চতুর্দিক থেকে ওনাদেরকে ঘিরে ফেলছে, আক্রমণ করবে। এমনকি এই যে তুলাগুলো উপর থেকে পড়ছে, উনি দেখছেন যে উপর থেকে ইঁদুর পড়ছে, অথচ কাঞ্চন ভাই উনি এটা দেখছেন না।
উনি দেখছেন উপর থেকে তুলাই পড়ছে, আর শীতকালে গাছের পাতা কিন্তু শুকিয়ে যায়, পড়তে থাকে, ওইভাবে পাতা পড়ছে। আর এই জিনিসগুলো মোস্তফা কামাল ভাই দেখছিলেন উল্টোটা, অর্থাৎ উনি দেখছেন এগুলো হচ্ছে ইঁদুর, ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় ইঁদুর, যেগুলো চোখগুলো খুব ভয়ঙ্কর। তো উনি যখন বলেন যে কাঞ্চন ভাই আমি তো এই জিনিসগুলো দেখছি বা দেখতেছি, তখন কাঞ্চন ভাই বুঝতে পারেন যে এখানে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। উনি আবার রুকিয়া করতে থাকেন। আল্লাহর রহমতে ওটাও পার হয়ে ওনারা ঠিকঠাক মতো বাসায় চলে আসেন। এরপরে টানা বেশ কয়েকদিন মোস্তফা কামাল ভাইয়ের জ্বর ছিল। এরপর উনি ঠিকঠাক হয়ে যান আল্লাহর অশেষ রহমতে। ব্রিজের কাজও ঠিকঠাক মতো শেষ হয়, তারা যে যার গন্তব্যে ফেরত আসেন। আর ওই যে পিশাচ যে জিনটা, এইটা মূলত এই ব্রিজের পাইলিং করার সময় মোস্তফা কামাল ভাইয়ের দিকে নজর দিয়েছিল, তাকে বলি হিসাবে নিতে চেয়েছিল। শেষ পর্যন্ত পারে নাই, আল্লাহর অশেষ রহমতে ওনার হার্টবিট ফেরত আসছিল। আর এই পুরো সময়টাতে যিনি খুব ভালো একটা ভূমিকা পালন করেছিলেন, তিনি ওই কাজটার একজন শ্রমিক ছিলেন, যার নাম কাঞ্চন। আল্লাহ আসলে কাকে আমাদেরকে ওসিলা করে পাঠাবেন আমরা কেউ জানি না। আল্লাহ ওসিলা ছাড়াও আমাদেরকে বাঁচাতে পারেন, কখনো ওসিলা দিয়ে বাঁচাতে পারেন। এমন একটা ঘটনা যেখানে একটা মানুষ মর্গে চলে গেছে, একটু পরে যে পোস্টমর্টেম হবে, সেই মানুষ হার্টবিট ফেরত পেয়ে সুস্থ হয়ে যায়। এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া কি আর কিছু? ওই পিশাচটা শেষ পর্যন্ত তার হার্টবিটটা বন্ধ করে রাখতে পারেনি, একটা পর্যায়ে এসে সেটা চালু হয়ে যায়। আর মূলত মোস্তফা কামাল ভাইকে বলি হিসাবে সে নিতে চেয়েছিল। ব্রিজের কাজগুলো চলাকালে অনেক সময় আমরা দেখি অনেকেই বিনা কারণে মারা যান, দুর্ঘটনা ঘটে। এই ধরনের ব্রিজগুলো তৈরির ক্ষেত্রে দুর্ঘটনা যদি ঘটে, বুঝতে হবে এখানে কোনো প্যারানরমাল বিষয়ের হস্তক্ষেপ রয়েছে। যদিও বা দুর্ঘটনা এটা আপাতত দৃষ্টিতে নিছক দুর্ঘটনা বলেই মনে হতে পারে, কিন্তু আসলেই কি তাই? মোস্তফা কামাল ভাই কিন্তু এখন দিব্যি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘায়ু দান করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাত্তার ভাইকে, এমন এক রহস্যময় ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এই ধরনের ঘটনা সচরাচর কিন্তু পাওয়া মুশকিল হয়। আপনি এমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিয়েছেন যে কোথায় হয়েছে, কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছিল, তার এমডির নাম কি, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আশা করি ওই সময় 1997 সালে যারা এই ব্রিজটা তৈরি হতে দেখেছেন, তারা হয়তোবা এই ঘটনার কথা মনে রাখতে পারেন বা মনে করতেও পারেন। ঘটনাটা এই পর্যন্তই। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের হরবল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। পুরো এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আর ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে apnadharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারে শনির রাতের নতুন আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমাদের শনি রাতের 27তম আয়োজনের দ্বিতীয় ঘটনা হিসেবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আলফাজ আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2021 সালের মার্চ মাসের শেষ সপ্তাহের কোন একটা দিনে। দিনটা উনি নির্দিষ্ট করে মনে করতে পারেন নাই, এই কারণে আমাদেরকে বলতে পারেন নাই, তবে মার্চ মাসের শেষ সপ্তাহে এতটুকু ওনার মনে আছে। এশার আজান হয়ে গেছে এমন একটা সময়। ওই সময় ওনার একজন কাজিন ওনাদের বাড়িতে বেড়াতে আসবেন, অর্থাৎ আগে থেকেই রওনা দিয়েছেন, ওই সময়ে কাছাকাছি আসবেন। ওনাকে এগিয়ে আনার জন্যই মূলত এই আলফাজ ভাই উনি এগিয়ে যাচ্ছিলেন।
আর তখন তো বেশি রাত হয় নাই। ওই যে রাস্তাটা, যেই রাস্তা দিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন, এই রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, গ্রামের রাস্তা। রাস্তাটা উত্তর দক্ষিণ কয়েকদিকে ভাগ হয়ে গেছে। উনি উত্তর দিক থেকে পশ্চিম দিকে যাবেন, আর উত্তর থেকে এগিয়ে গেলে, অর্থাৎ উত্তর থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে সোজা ইউনিয়ন পরিষদের যে ভবনটা, ওইখানে যাওয়া যায়। মূলত ওই জায়গাতেই ওনার কাজিন আসবেন। উনি দক্ষিণ দিক থেকে একটা শাখা রাস্তা হয়ে পশ্চিম দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। উনি যেই পথ দিয়ে এগিয়ে যাবেন, এই পথের ঠিক মধ্যবর্তী জায়গায় বেশ কিছু তাল গাছ ছিল। তো উনি একা একা হেঁটে যাচ্ছেন। ওই সময় ওনার কাছে স্মার্টফোন ছিল না, উনি বাটন ফোন ইউজ করতেন, আর সেটাতে টর্চ লাইট ছিল, অর্থাৎ ফ্ল্যাশ লাইট ছিল, সেটা জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। আর বাটন ফোনের যে ফ্ল্যাশ লাইট গুলো, এগুলোর আলো কিন্তু খুব বেশি হয় না, অল্প হয়, কোনো মতে পথ চলা যায় আর কি। উনি একা একা এগিয়ে যাচ্ছেন। বলে রাখা ভালো, এই রাস্তাটা ছিল কাঁচা, আর এই রাস্তায় তেমন কোনো গাড়ি চলতো না। অটোরিকশা তখন তো মোটামুটি হয়েছে, এখন যেমন অটোরিকশার জয় জয়কার সব জায়গাতেই, তখন কিন্তু অটোরিকশা গ্রামগঞ্জে এতটা প্রবেশ করেনি। 2021 সালে তখনও কিন্তু করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো কিন্তু চলছে ক্রমাগত। যাই হোক, উনি তো এগিয়ে যাচ্ছেন। উনি জানেন যে এদিক দিয়ে মেইন যেখানে উনি যাবেন, সেখানে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না। এমনকি ফেরত আসার সময় ওনার কাজিনকে নিয়ে যখন ফিরবেন, তখনও কোনো গাড়ি পাবেন না। তবে ওই রাস্তার মধ্যবর্তী কিছু জায়গায় কিছু ঘরবাড়ি রয়েছে, এখন আরো কিছু ঘরবাড়ি হয়েছে। 2021 সালে ঘরবাড়ি কম ছিল আর কি। তো উনি এগিয়ে যাচ্ছেন, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে। উনি যখন তাল গাছের কাছাকাছি এসেছেন, তখন ওনার কাছে মনে হলো ওই হালকা আলোতে সাদা পোশাক পরা কোন একটা মানুষ তাল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। এরকম কোন ব্যক্তি থাকতেই পারে, কোন কাজ করছে হয়তোবা, ক্লান্ত হয়ে গেছে। তখন তো অনেক রাত, বিষয়টা এরকম না। উনি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন না, উনি ওনার মতো করে এগিয়ে যাচ্ছেন। তবে আর চোখে উনি তাকাচ্ছেন যে এটা আসলে কে এই সময়ে তাল গাছের এখানে বসে আছে। উনি দেখলেন যে এই যে আলফাজ আহমেদ ভাই যে এগিয়ে আসছেন, এই বিষয়টা মনে হলো ওই লোকটা টের পেয়েছে। আলফাজ ভাইয়ের আগমনটা যখন সে বুঝতে পেরেছে, আলফাজ ভাইয়ের কাছে মনে হলো যে ওই লোকটা ওই হেলান দেয়া থেকে বসলো, মানে বসা অবস্থা তো হেলান দিয়েছিল তাল গাছের সাথে, এবার সে বসলো। বসার পর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর সে তাল গাছের গোড়া থেকে ওই কাঁচা রাস্তার মাঝখানে চলে আসলো, এসে ওনার দিকে আগানো শুরু করলো। তখন পর্যন্ত কিন্তু এই আলফাজ ভাই উনি কোনো প্যারানরমাল কিছু চিন্তা করেন নাই। আর ওই জায়গাতে আসার কিছুক্ষণ আগে ওনার কাজিনকে ফোন করেছিলেন যে কাজিন কত দূর আছে। উনি বুঝতে পারলেন যে এখনো প্রায় 1 কিলোমিটার দূরে আছে। তো উনি হেঁটে হেঁটে ওই ইউনিয়ন পরিষদ ভবনের ওইখানে যেতে যেতে কিন্তু তার কাজিন ওখানে চলে আসবে, এরকমই পরিকল্পনা ছিল। উনি তো হেঁটে যাচ্ছেন আস্তে আস্তে। হঠাৎ করে উনি দেখেন যে এই যে মানুষের মতো অবয়বটা, এই অবয়বটা মনে হচ্ছে একটা বড় আকৃতির সাদা বিড়াল হয়ে গেছে, বিড়াল হয়ে তার দিকে হেঁটে আসছে। তখনও কিন্তু তাদের মাঝখানের যে দূরত্ব, অর্থাৎ দুইজনের যে দূরত্ব, উনিও তো হেঁটে যাচ্ছেন, বিড়ালটাও তার দিকে এগিয়ে আসছে। দূরত্ব 50 হাতের মতো ছিল। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এইটা বিড়াল হয়ে গেল, তাহলে কি উনি একটু আগে বিড়ালই দেখেছিলেন? তখনও পর্যন্ত কিন্তু ওনার ভিতরে ভয় কাজ করেনি। তবে একটা অদ্ভুত বিষয় উনি খেয়াল করেন, সেটা হলো যে ওনার শরীরটা কেমন যেন ভারী ভারী হয়ে গেছে। দুরু দুরু করে ওনার বুক মনে হচ্ছে কাঁপছে। কেমন একটা অস্বস্তি ভাব ওনার মধ্যে চলে আসে, যেটা একটু আগেও ছিল না। অথচ উনি কিন্তু ভয় পাচ্ছেন না। বিড়ালটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে, আর ওনার মোবাইলের যে ফ্ল্যাশ লাইটের হালকা আলো, এই আলোটা যখন বিড়ালের চোখে পড়েছে, তখন বিড়ালের চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠল। দুটো চোখই খুব অদ্ভুত রকমের সাদা, মনে হচ্ছে চোখ দিয়ে আলো ঠিকরে বের হচ্ছে। যদিও বা অন্ধকারে কুকুর, বিড়াল বা এই ধরনের প্রাণীর চোখে আলো পড়লে এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক,
কিন্তু কোন একটা অস্বাভাবিকতা ওই বিড়ালের চোখে ছিল। উনি হঠাৎ করে আরো একটা বিষয় লক্ষ্য করলেন। উনি দেখলেন যে এই বিড়ালটা এখন মনে হলো একটা শেয়াল আকৃতির কোন প্রাণীতে পরিণত হয়েছে, এটা আর বিড়াল নাই। তখন উনি ভয় পাওয়া শুরু করলেন যে আসলে একটু আগে কি আমি বিড়ালই দেখেছি। উনি চিন্তা করলেন যে না, এটা বিড়াল না, এটা হয়তো বা কুকুর বা শেয়াল টাইপেরই কিছু হবে, তা না হলে এত বড় জিনিস আমি দূর থেকে তো মানুষের মতো দেখছি, এটাই হবে, বিড়াল টিড়াল কিছু না। এরকম চিন্তা করতে করতে উনি কিন্তু সামনে হেঁটেই যাচ্ছেন, আর ওই জিনিসটা ওনার দিকে হেঁটে আসছে। হঠাৎ করে এইবার উনি যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন শেয়ালের মতো এই প্রাণীটা, যেটা কিন্তু সাদা রঙের, এই জিনিসটা হঠাৎ করে 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলের আকার ধারণ করেছে। 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলে আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু উচ্চতা হয়, তার শারীরিক গড়ন কেমন থাকে, ঠিক এমন। এই জিনিসটা দেখার সাথে সাথে উনি ওখানে দাঁড়িয়ে যান। উনি চিন্তা করতে থাকেন, হায় হায়, এটা আমি কি দেখছি। উনি তখন ভাবলেন আসলেই মনে হয় শুরুতে মানুষই দেখেছিলাম, মাঝখানে বিড়াল বা শেয়াল, সাদা রঙের কি আবার শেয়াল হয় নাকি, মানুষই হবে। তবে এবার উনি লক্ষ্য করলেন যে ওই 8 থেকে 10 বছর বয়সী বাচ্চার চেহারার মধ্যে অদ্ভুত ধরনের এক বিষয় লক্ষ্য করা যাচ্ছে। উনি বেশিক্ষণ যে তার দিকে তাকিয়েছিলেন বিষয়টা এরকম না। হঠাৎ করেই আলফাজ ভাইয়ের মনে হলো যে এই বাচ্চাটা বেশ আক্রমণাত্মক। এরকম চিন্তা করতে করতেই উনি দেখেন যে এই বাচ্চাটা 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাটা ওনার দিকে দৌড় দিয়েছে, মানে ওনাকে ধরার জন্য দৌড় দিয়েছে। অনেক সময় হয় না যে মানুষ খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকে, চুপচাপ দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই দৌড় শুরু করেছে তার দিকে, এরকম তো হয়। যখন এরকমটা হয়েছে উনি মারাত্মক চমকে উঠেছেন। উনি কি করেছেন, শরীরটাকে একটু বাঁকিয়ে নিয়ে সোজা দৌড় দিয়েছেন, মানে উনি যেদিকে যাবেন ওই দিকেই। উনি এত জোরে দৌড় দিয়েছেন পেছন দিকে তাকানোর আর কোনো সুযোগ পাইন না। উনি দৌড় দিয়েই কিছু ঘর বাড়ি ছিল ওই জায়গাতে চলে আসছেন। ওখানে এসেই লোকজনদেরকে ডাকাটাকি শুরু করেছেন। উনি ফোন করেছেন ওনার পরিচিত কয়েকজনকে, তারাও কাছাকাছি ছিল, তারা চলে আসছে। তো উনি যেভাবে ভয় পেয়েছেন, এমন ভয় পেলে শরীরের অবস্থা কেমন হতে পারে, মানুষ হাঁপিয়ে যায়, গলা শুকিয়ে যায়, ওনার প্রচন্ড রকমের পানি পিপাসা লেগে যায়। উনি ওনার পরিচিত জনদেরকে বলেন যে একটু পানি খাবো, তখন পরিচিত জনরা পানি এনে দেয়। তারা জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে কি হয়েছে। উনি মূল বিষয়টা আসলে বলতে চাচ্ছিলেন না, বললে হাসাহাসি করবে এটা সেটা, উনি বলতে চাচ্ছিলেন না। এদিকে ওনার কাজিনও প্রায় কাছাকাছি চলে এসেছে। তখন ওনার কাছাকাছি যারা আসছিলেন আর কি, তাদেরকে নিয়েই কাজিনকে রিসিভ করার জন্য যান। কাজিনকে যখন রিসিভ করার জন্য যান তখন কাজিনও বলছে যে কি ব্যাপার, তোর চেহারা এরকম কেন, ভয়টাই পাইছিস নাকি, এরকম লাগছে। উনি তখন ওই অবস্থাতে কিছু বলেন না। তখন কাজিনকে সাথে নিয়ে এবং ওই যে সাথে যে লোকজন ছিল তাদেরকেও সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তারাও এগিয়ে দিয়ে আসছে। যখন ওই তাল গাছের কাছে আসছেন তখন উনি বলেন যে ভাই একটু আগে তো এইখানে এই ঘটনা ঘটছে, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিছুক্ষণ আগেই এরকম একটা ভয় পাইছি। এরপর তো উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর এই ধরনের ভয়ের ক্ষেত্রে দেখা যায় যে গরম পানিতে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়। উনি বাড়িতে এসে এই বিষয়ে তেমন কোনো আলোচনা না করলেও এই যে ওনার কাজিন সহ আরো যারা ওনাকে এগিয়ে দিতে আসছিলেন, ওনার কাজিন তো রাতে বাড়িতেই ছিল, এই বিষয়টা কিন্তু তারা শেয়ার করেছে। সকালবেলা জানা গেল যে এই বিষয়টা সকলেই জানতে পেরেছেন। তবে ওনার উচিত ছিল ওই সময় গোসল করে ঘরে ঢোকা, এটাই পরিবারের সদস্যরা বলছিলেন। তবে আল্লাহর রহমতে ওনার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে রাতের আধারে আমরা কেউ একা একা হেঁটে যাচ্ছি গ্রামের কোনো মেঠো পথ ধরে, যে পথে সন্ধ্যার পর লোকজন চলাফেরা করে না বললেই চলে। রাতটা খুব বেশি গভীর না হলেও সন্ধ্যার পরেই কিন্তু এক ধরনের ভয়ঙ্কর রকমের নির্জনতা নেমে আসে সেখানে। সেখানে যদি রাস্তার পাশে তাল গাছ থাকে আর তাল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় এই ধরনের সাদা কোনো অবয়ব যদি মানুষ দেখে, তাহলে তার কেমন ধরনের অনুভূতি হতে পারে। এমনটাই হয়েছিল আলফাজ আহমেদ ভাইয়ের সাথে। ঘটনা এটাই ছিল, অল্প কয়েক মিনিটের ঘটনা।
তবে এই কয়েক মিনিট যে ওনার উপর কি ধরনের প্রভাব বিস্তার করেছে, কেমনটা ভয় লাগিয়েছে, তা শুধু উনি বলতে পারবেন। আর এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটে তারাই বলতে পারবেন ভয়ের অনুভূতি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলফাজ আহমেদ ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আশা করছি ওনার কাছ থেকে আমরা ভবিষ্যতে আরো অনেক অনেক সত্য ভয়ের ঘটনা পেতে থাকবো ইনশাল্লাহ। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাই আমাদের এবারে শনি রাতের 27তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা আমাদের শনির রাতে 27তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায় চলে এসেছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ আউয়াল ইসলাম নীরব। উনি বর্তমানে রয়েছেন ওমানের রাজধানী মাস্কাটের নিজুয়া নামক স্থানে। ওনার দেশের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার করপাড়া ইউনিয়নের সন্ধ্যা নদীর পাড়ে। ঘটনাটি মূলত ঘটেছিল চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া বাজারের পাশে মিরপাড়া নামক গ্রামে। ওখানে ওনার শ্বশুর বাড়ি। ঘটনাটি উনি ওনার ওয়াইফের মুখ থেকেই শুনেছিলেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি অনেকদিন আগে না হলেও তাও তো 10-12 বছর হয়ে গেছে। ওই সময়ও এই মিরপাড়া গ্রামে একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব বেশ ভালোই ছিল। এখন অবশ্য বেশ কিছু ঘরবাড়ি হয়ে গেছে সেখানে, ঘন ঘন ঘরবাড়ি। এখন দেখা গেছে যে একটা বাড়ির পাশে আরেকজন বিল্ডিং করে বাড়ি করছে। তখন কিন্তু একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব মোটামুটি ছিল আর কি। চিৎকার দিয়ে ডাকতে হতো এমন একটা অবস্থা। এক বাড়িতে যদি কোনো শব্দ হয় পাশের বাড়ি কিন্তু সেটা শুনবে না, এতটা দূরত্বে ছিল। তো ওনার শ্বশুর বাড়িতে দুটো ঘর ছিল। দুটো ঘরের পরেই ছিল একটা পুকুর, পুকুরের পরে একটা কবরস্থান, আর কবরস্থানের সাথে লাগোয়া রয়েছে 3টা তাল গাছ। তো এই তাল গাছ কবরস্থানের ওই পারে আর একটা বাড়ি রয়েছে। ওই বাড়িতে একটা মেয়ে রয়েছে, নাম হচ্ছে আমেনা। সে হাই স্কুলে পড়তো ওই সময়। আমেনা সকালবেলা স্কুলে যেত, বিকালের দিকে ফেরত আসতো। আমেনার নানা বাড়ি আবার স্কুলের কাছাকাছি। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে স্কুল, আর স্কুলের কাছাকাছি হচ্ছে নানা বাড়ি। তো মাঝে মাঝে আমেনা কি করতো, দুপুরবেলার টিফিন পিরিয়ডে নানা বাড়ি চলে যেত, অথবা স্কুল ছুটি হয়ে গেছে তখন নানা বাড়িতে যেত। নানা নানি মামাদের সাথে গল্প গুজব করে তখন বাসায় আসতো সন্ধ্যার আগে। এটা সবসময় করতো না, মাঝে মাঝে করতো আর কি, যখন তার ভালো লাগতো তখন যেত। তো এমনই একদিন স্কুল ছুটির পরে সে গিয়েছে তার নানা নানির সাথে দেখা করতে। তো ওই সময় আবার নানি বেশ ভাজা পোড়া কিছু জিনিস তৈরি করেছে, তেলে ভাজা পিঠা তৈরি করেছে, এগুলো খেয়েছে। সবসময় তো নানা বাড়িতে আসে, এটা নিয়ে তো খুব বেশি সমস্যা না। কিন্তু সন্ধ্যার আগেই সে বাড়িতে ফেরত আসতো। যদি কখনো সন্ধ্যা লেগে যেত তখন মামারা বা নানা বাড়ির অন্য কোনো পুরুষ সদস্য এসে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যেত। আর দেখতে বেশ ছিপছিপে গড়নের, লম্বা চুল, সুন্দর চেহারার একটা মেয়ে ছিল আমেনা। ঘটনা যেদিন সূত্রপাত হয় আর কি, অর্থাৎ ঘটনার সূত্রপাতের যেই সময়টা, এটা ওই দিন যেই দিন আমেনা নানা বাড়িতে গিয়েছিল ভাজা পোড়া খেয়ে বাড়িতে ফিরছে সন্ধ্যার আগে। যেহেতু যখন রওনা দিয়েছে তখনও সন্ধ্যা লাগতে মোটামুটি বেশ দেরি ছিল, এই জন্য কেউ যে এগিয়ে দিয়ে যাবে এমন প্রয়োজনীয়তা কেউ বোধ করে নাই, আমেনাও বোধ করে নাই। সে রওনা দিয়েছে। রওনা দিতে বাড়ির কাছাকাছি এসে যখন ওই যে কবরস্থানের সাথে লাগোয়া 3টা তাল গাছ, ওই 3টা তাল গাছের নিচে চলে এসেছে, তখন হঠাৎ করে আমেনার লম্বা চুলে একটা হ্যাঁচকা টান সে অনুভব করে। তার কাছে মনে হলো তার চুলটা কোথাও বেঁধে গেছে, এই জন্য হ্যাঁচকা টান লেগেছে। হ্যাঁচকা টানে সে বেশ ব্যথা পায়, আর সামনের দিকে দাঁড়ানো অবস্থাতেই হাত পেছনে দিয়ে চুলের সাথে হাত লাগিয়ে চুলটা ছাড়ানোর চেষ্টা করে। আমেনার কাছে মনে হলো চুলটা তার সমান উচ্চতায় ভাসছে, অর্থাৎ এমন কোনো কিছুর সাথে চুল আটকে গেছে যেটা তার সমান উচ্চতার। অর্থাৎ তার চুলটা যদি তার মাথা বরাবর করে কেউ উঁচু করে ধরে কেমন হবে, ওই রকম।
আমেনা তখন পেছন দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। আমেনা দেখতে পায় যে তার চুল লম্বালম্বি হয়ে শূন্যে ভাসছে। মনে হচ্ছে কেউ একজন চুল ধরে রেখেছে, কিন্তু চুল কে ধরে রেখেছে এটা আমেনা দেখতে পাচ্ছে না। কারো চুল যদি পেছন থেকে ধরে রাখা যায় উঁচু করে, বা মাথা বরাবর, বা কারো কপাল বরাবর সমান করে, তাহলে যেমনটা দেখায় চুলের যে শেপটা ওই রকম দেখাচ্ছিল। আমেনা এটা দেখে বুঝতে পারে যে সে একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। আমেনা ওই অবস্থাতে আসলে দোয়া দুরুদ পড়ার চিন্তা ভাবনা আসলে সে করতে পারে নাই, ভয় পেয়ে গেছে। সে দুই হাত দিয়ে তার চুল ধরে টানা হেঁচড়া শুরু করেছে, চুলটা যেন কোনোভাবে ছাড়িয়ে নিতে পারে। কিন্তু আমেনা কোনোভাবেই চুল ছাড়াতে পারছিল না। অনেক চেষ্টা করছে, ছাড়াতে পারছে না। আমেনা তারপর চিৎকার করে বলছে যে ছেড়ে দে, আমার চুল ছেড়ে দে, আমার চুলটা ধরে রাখিস না, ছেড়ে দে আমার চুল। কিন্তু চুল কেউ ছাড়ে না। এমত অবস্থায় দূর থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। তখনই আমেনার চুল ছেড়ে দেয়। আমেনা দৌড়ে বাড়িতে চলে আসে। তবে আসার পর আমেনা কাউকে কিছু বলেনি। আমেনা দেরিতে ফিরেছে বাড়ি থেকে। তার মা জিজ্ঞেস করছে, কিরে আমেনা কোথায় গেছিলি? আমেনা বলছে যে আমি নানি বাড়ি থেকে আসলাম। ও তো মাঝে মাঝে আসে এইভাবে সন্ধ্যার সময়, এটা নিয়ে কোনো সমস্যা না, বা এটা নিয়ে কোনো প্রশ্ন আর বেশি কিছু করে নাই। আমেনা এই বিষয়টা কাউকে বলে না। ওই রাত ঠিকঠাক মতো যায়। পরের দিন সকালবেলা আমেনা স্কুলে গিয়েছে। ওই দিন আর নানা বাড়ি যায় নাই। বিকালের দিকে আবার ওই তালগাছে নিজেই ফেরত এসেছে। ঠিক সন্ধ্যার পর পরই শুরু হয়ে যায় আমেনার আচরণে ভয়ঙ্কর কিছু পরিবর্তন। আমেনা এলোমেলো কথা বলতে থাকে, বাড়ির ভিতরে ছোটাছুটি করতে থাকে। সে তার লম্বা চুলগুলো টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, নিজের শরীরে ক্রমাগত আঘাত করছে। একটা পর্যায়ে আমেনা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে ওই যে 3টা তাল গাছ ওই দিকে চলে যেতে থাকে। এই যে অবস্থা, এই অবস্থা দেখার পর শুরুতেই আমেনার মা কি করেছিল, লোক মারফত আমেনার 2 মামাকে খবর পাঠিয়েছিল যে আমেনা সন্ধ্যার পর থেকে এমন করছে। তো আমেনা যখন এমন করছে এই খবরটা পায়, তার 2 মামা সাথে সাথে তারা চলে আসে এই বাড়িতে। যেহেতু দূরত্ব তো খুব বেশি ছিল না, আসতে 20-25 মিনিট সময় লেগেছে। এর ভিতরে আমেনা বাসায় এরকম হই হট্টগোল করছিল। যখনই মামারা কাছাকাছি চলে এসেছে তখন দৌড়ে ওই 3টা তাল গাছের দিকে চলে গেছে। 3টা তাল গাছের ওখানে যাওয়ার পর আমেনা সেখানেও উচ্ছৃঙ্খল আচরণ করছে। তার 2 মামা অনেক কষ্টে আমেনাকে ধরে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর সে চিৎকার চেঁচামেচি করতে থাকে, সবাইকে গালিগালাজ করতে থাকে, একে মারতে যায়, ওকে মারতে যায়। একটা পর্যায়ে আমেনা শান্ত হয়, ঘুমিয়ে যায়। সকালে উঠে আমেনা দিব্যি স্বাভাবিক, একদম স্বাভাবিক। কিন্তু সন্ধ্যার পর থেকে কি হয়েছে সে কিছুই মনে করতে পারে না। সবাই চিন্তা করেছে যে হয়তোবা অন্য কোনো সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, বা আমেনার সাথে কেউ কোনো খারাপ আচরণ করেছে, সে মনে কষ্ট পেয়েছে, যার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই হয়তো এরকম করেছে। কারণ ওই দিন সন্ধ্যার ঠিক ওই মুহূর্তে কি হয়েছে আমেনা তো কিছু বলে নাই। হতে পারে আমেনা ইচ্ছা করে বলে নাই, হতে পারে এর পেছনেও কোনো প্যারানরমাল বিষয় রয়েছে। তো আমেনা তো সকাল থেকে ঠিক সে স্কুলে গিয়েছে, আবার বিকালের দিকে ফেরত এসেছে। ঠিক ওই দিন সন্ধ্যার পর আমেনা আগের সন্ধ্যার মতো আচরণ শুরু করেছে। ঠিক একই আচরণ, দৌড়ে চলে যায় শেষ মুহূর্তে সেই 3টা তাল গাছের দিকে। সেখান থেকে আমেনাকে ধরে নিয়ে আসা হয়। এইভাবে টানা 4 দিন ঠিক সন্ধ্যার পরে আমেনার মধ্যে এই আচরণ দেখা যায়। সারাদিন কিন্তু সে ভালো থাকে, স্কুলে যায়, দিব্যি সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলে, ক্লাস করে। কিন্তু সন্ধ্যার পর তার ভিতরে এই সমস্যা দেখা যায়। আশেপাশে ভালো কোনো কবিরাজও পাওয়া যাচ্ছিল না যাকে দিয়ে আমেনাকে চিকিৎসা করাবে। এমন কোনো বিশ্বস্ত কবিরাজ আশেপাশে আসলে মিলছিল না। আর যারা ছিল এদের বিষয়ে আমেনার পরিবারের আগে থেকে আস্থা ছিল না। তো একটা পর্যায়ে এসে আমেনার পরিবার একটা কবিরাজের সন্ধান পায়। তো কবিরাজের সন্ধান পাওয়ার পর কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ আসার পর তার মতো করে উনি রিচুয়াল শুরু করেন। খুব বেশিক্ষণ কষ্ট করতে হয় নাই আমেনার উপর জিন হাজির করার জন্য। কিছুক্ষণ
রুকিয়া করার পরপরই আমেনার শরীরে এসে ভর করে সেই জিন। সেই জিনের কাছে জানতে চাওয়া হয় সে কেন আমেনাকে কষ্ট দিচ্ছে। সেই জিন সাফ সাফ বলে দেয় যে আমেনা তো ওই দিক দিয়ে আসা যাওয়া করে, ওকে আগে থেকেই ভালো লাগতো, কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না কিভাবে আমেনার উপর সওয়ার হতে পারি। এমনই একটা সুযোগ চলে আসে। আমেনা ওই দিন স্কুল থেকে তার নানা বাড়িতে যায়, সেখানে নানির হাতে বানানো তেলে ভাজা পিঠা খায়, আর তারপর সে রওনা দেয়। নানা বাড়িতে যাওয়ার পর সারাদিন সে পরিশ্রান্ত ছিল, এই কারণে তার যে চুলের বেনিগুলো ছিল নানা বাড়িতে যাওয়ার পর সেই চুলের বেনিগুলো সে খুলে ফেলে। সন্ধ্যা লেগে যাচ্ছে দেখে সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। তখন চুলে নতুন করে বেনি করার সুযোগ ওভাবে আর পায়নি, যার কারণে আমারও চলে আসে সেই সুযোগ। এতদিন যেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম যে আমেনাকে ধরব, তখনই আমেনার চুল আমি টেনে ধরি, যখনই আমেনা এই 3টা তাল গাছের নিচে আসছে, আর ওই চুলের মাধ্যমেই ওর উপর আমি সওয়ার হই। আমি তো যাব না, আমি তো চুল খোলার কারণে ওকে ধরি নাই, ভাজা পোড়া খাওয়ার জন্য আমি ধরি নাই, আমি আগের থেকেই ধরার জন্য ওত পেতেছিলাম, সুযোগ পাইছি তাই ধরছি, আমি তো যাব না। তখন কবিরাজ অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বলে না আমি যাব না, ওকে ভালো লাগছে, ওকে আমি নিয়েই যাব। একটা পর্যায়ে কবিরাজ বাধ্য হয়েই ওই জিনকে ভয়ঙ্কর কিছু শাস্তি দিতে থাকেন, বিভিন্নভাবে তার পদ্ধতি অনুযায়ী শাস্তি দিতে থাকেন। জিনকে যখন শাস্তি দেয়া হচ্ছে তখনও কবিরাজ বলছে যে তোর এখনো সময় আছে, তোর যদি কিছু চাওয়ার থাকে অন্য কিছু চেয়ে তুই এখান থেকে চলে যা, তা না হলে তোর কিন্তু মরণ নিশ্চিত। একটা পর্যায়ে জিন এসে রাজি হয়, সে বিভিন্ন ধরনের জিনিস চায়, খাসি চায়, মোরগ চায়, এটা সেটা এগুলো চায়। কবিরাজ বলে কিচ্ছু দিতে পারবো না, সহজ কিছু চাইলে বল, ওই খাসিটা সে এগুলো দিতে পারবো না। একটা পর্যায়ে কালো মোরগের বিনিময়ে সে যেতে রাজি হয়। আরো কিছু ছোটখাটো জিনিস চেয়েছিল আর কি, সেগুলো সাধারণ বিষয় ছিল। যাওয়ার সময়, বিশেষ করে আমেনার শরীর ছেড়ে যাওয়ার সময় ওই বাড়ির গাছের মোট একটা ডাল সে ভেঙে চলে গিয়েছিল। সে এতটা রাগান্বিত ছিল, রাগে গজরাতে গজরাতে কাঁচা ডাল ভেঙে দিয়ে চলে গিয়েছিল। তো এরপর আমেনা আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। পরবর্তীতে তার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আমেনা লেখাপড়া শেষ করে, স্বাভাবিকভাবেই তার বিয়ে হয়েছে। এখন আমেনার 2টো সন্তান রয়েছে। আমেনার জন্য শুভকামনা রইল আপনার ধর ওয়ার্ল্ডের পক্ষ থেকে। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলি যে জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নারী এবং শিশুদের খুব বেশি থাকে, বিশেষ করে ভর দুপুর বেলা, সন্ধ্যায় এবং গভীর রাত্রে। বাচ্চা এবং নারীদের কখনো এমন কোনো জায়গায় যাওয়া উচিত নয় যে জায়গাগুলোতে জিনের আনাগোনা থাকতে পারে। এমন কোনো ফাঁকা জায়গা, এমন কোনো গাছের নিচে বা ছাদের উপরে, এমন জায়গাগুলোতে গেলে তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। জিনেরা ওই সময় চলাচল করে এবং তাদের যে অ্যাক্টিভিটিগুলো তখন বেশ সক্রিয় থাকে। এই জন্যই মূলত তখন নারী এবং শিশুদের উপর আক্রমণটা বেশি করে থাকে। সন্ধ্যার সময় কোনোভাবেই বাচ্চাদেরকে বাইরে বের করা উচিত নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যেটা নিয়ে এর আগেও আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে বের করো, তবে রাত হয়ে গেলে তখন বের করতে পারো। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো প্রিয় লিসেনার্স। আর একটা বিষয় সেটা হচ্ছে যে সন্ধ্যার পর আমাদের কাপড়গুলো আমরা বাইরে রাখবো না, বারান্দাতেও রাখবো না, সেগুলো ঘরের ভেতরে নিয়ে আসবো। কারণ এর মাধ্যম দিয়েও জিনেরা বদনজর দিতে পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে আমাদের এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে